দুদিনের সফরে ঢাকায় ডোনাল্ড লু, ভিসা নীতি ও র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানাবে বাংলাদেশ। এমভি আবদুল্লাহ 23 নাবিকের চট্টগ্রাম বন্দরের সম্বর্ধনা বিকেলে, বাড়িতে ফিরছেন আজই। নৌ দুর্ঘটনার তদন্ত ও বিচারে দীর্ঘসূত্রিতা, একমাত্র বিচারকের নৌ আদালতে ঝুলছে 5,000-এরও বেশি মামলা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদ আরও থাকছে: আড়িয়াল খাঁর ভাঙন ঠেকাবে স্থায়ী বেড়িবাঁধ, নতুনভাবে জীবন সাজানোর স্বপ্ন 5 ইউনিয়নবাসীর। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ক এগিয়ে নিতে দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সফরে অর্থনৈতিক সহযোগিতা, ব্যবসা, বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন ও নাগরিক অধিকার সহ অমীমাংসিত বহু ইস্যুতে কথা বলবে ঢাকা ওয়াশিংটন। বেলা 11:30টার দিকে শ্রীলঙ্কা থেকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ডোনাল্ড লু। দ্বাদশ সংসদ নির্বাচনের পরে এটি তার প্রথম ঢাকা সফর। পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ গতকাল জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এই সফরে মার্কিন ভিসা নীতি ও র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে ডোনাল্ড লুর সাথে আলোচনা করবে বাংলাদেশ। ঠিক করে ফেলা হবে আগামী 5 বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের রূপরেখাও। তিনি জানান, লুর এই সফরে আলোচনা হবে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে। সোমালিয়া জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত এমভি আবদুল্লাহ 23 বাংলাদেশি নাবিককে চট্টগ্রাম বন্দরে সম্বর্ধনা দেওয়া হবে বিকেল 4টায়। বন্দর কর্তৃপক্ষ এবং জাহাজটির মালিক KSRM গ্রুপ জানায়, বঙ্গোপসাগরের বহির্নোঙরে এমভি আবদুল্লাহ থেকে এমভি জাহাজ মনিতে করে নাবিকদের NCT-1 জেটিতে আনা হবে। সম্বর্ধনা শেষে আজই বাড়িতে ফিরবেন তারা। সোমবার সন্ধ্যা 6টায় বঙ্গোপসাগরে কুতুবদিয়ায় নোঙর করে জাহাজটি। নাবিক ও ক্রু সদস্যদের নতুন একটি দল মুক্ত নাবিকদের স্থলে জাহাজে অবস্থান নিয়েছেন। জাহাজটির ড্রাফট বেশি থাকায় প্রথমে কুতুবদিয়ায় কিছু চুনাপাথর খালাসও করেন তারা। বাকিগুলো খালাস হবে চট্টগ্রাম বন্দরে। গত 12ই মার্চ ভারত মহাসাগরে 23 জন নাবিক সহ জাহাজটি সোমালি জলদস্যুদের কবলে পড়েছিল। দীর্ঘ 33 দিন পর গত 13 এপ্রিল মুক্ত হয় জাহাজটি। 12 এপ্রিল জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরের জেটিতে ভেড়ে। 30 এপ্রিল দুবাইয়ের মিনার সাকার বন্দর থেকে চুনাপাথর নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে এমভি আবদুল্লাহ। নৌপথের প্রতিযোগিতার প্রায়ই ঘটছে দুর্ঘটনা, প্রাণহানি হচ্ছে মানুষের, কিন্তু এসব দুর্ঘটনার বিচারে নৌ আদালতে বিচারক মাত্র একজন। ঝুলছে 5,000-এরও বেশি মামলা। তদন্তেও আছে দীর্ঘসূত্রতা। তবে শিগগিরই আদালত বাড়ানো হবে বলে জানিয়েছে নৌ অধিদপ্তর। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। দেশে প্রতি বছরই ঘটছে ভয়াবহ নৌ দুর্ঘটনা। যাত্রী আকর্ষণে পাল্লা দিতে গিয়ে এমন সংঘর্ষ ঘটছে অহরহ। সম্প্রতি সদরঘাটে বেশি যাত্রী নেওয়ার প্রতিযোগিতায় পল্টনের লঞ্চের আঘাতে নিহত হয় অপেক্ষমাণ 5 যাত্রী। শুধু যাত্রী আকর্ষণে পাল্লাপাল্লি নয়, নৌযান দুর্ঘটনায় রয়েছে একাধিক কারণ। অতিরিক্ত যাত্রী বোঝাই, চলন যোগ্যতাহীন নৌযান চালনা, গোপনে নৌযানের নকশা পরিবর্তন, সনদহীন চালক, অকার্যকর সংকেত ব্যবস্থা, নৌপথের নাব্যতা ও ডুবোচর এবং সর্বোপরি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সমন্বয়হীনতা এর জন্য দায়ী। এসব দুর্ঘটনায় মামলা হয় নৌ আদালতে। রাজধানীর আগারগাঁওয়ে নৌ পরিবহন অধিদপ্তরে স্থাপিত দেশের একমাত্র নৌ আদালতে ঝুলছে প্রায় 5,000-এর বেশি মামলা। শুধু স্থগিতাদেশ নয়, সাক্ষী হাজির না হওয়া, তদন্তে বিলম্ব, বিচারক স্বল্পতায় মামলা নিষ্পত্তির হার কম। তবে নিষ্পত্তি হওয়া মামলায় শাস্তি হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আমরা কাজ করছি
আমাদের বর্তমানে একটা কোর্ট পরিচালিত হয় নৌপরিবহন অধিদপ্তর হেড অফিসে, এবং আমরা ইন ফিউচারে অতি দ্রুত চট্টগ্রাম এবং বরিশালে 2টা মেরিন কোর্ট পরিচালনার জন্য আমরা কাজ করছি। তবে বিভিন্ন সময়ে রুট পারমিট বাতিল করে ব্যবস্থা নিয়ে থাকে বিআইডব্লিউটিএ। যাত্রীর নিরাপত্তা বিঘ্নিত হয়, একটা লঞ্চ আরেকটা লঞ্চে মনে করেন পিছন থেকে ধাক্কা দিল বা সামনে ধাক্কা দিল, সেটার ব্যবস্থা অবশ্যই আমরা এই আইএসওর যে নীতিমালা আছে সেই আন্ডারে আমরা মেরিন কোর্টে মামলা দায়ের করি, তার রুট পারমিট আমরা স্থগিত করি। নৌপথ নিরাপদ রাখতে ও অপরাধ দমনে কাজ করছে নৌপুলিশ, তবে তাদেরও আছে আইনি সীমাবদ্ধতা। আইন সংশোধনী এনে খসড়া চূড়ান্ত হলেও তা আলোর মুখ দেখেনি। নৌপথে যে কোনো ধরনের দুর্ঘটনা সেটি যেভাবেই হোক না, সেটাই যদি জাহাজ ডুবে যায় অথবা জাহাজ পিলারের সাথে ধাক্কা দেয় অথবা একজন আরেকজনের সাথে ধাক্কাধাক্কি করে, অর্থাৎ নদীপথে শৃঙ্খলা নিশ্চিত করা নৌপুলিশের কাজ। আবার ঘটনা ঘটে গেলে সেটাও তদন্ত করে রহস্য উদ্ঘাটন করে অপরাধীকে বিচারে সোপর্দ করা। ভবিষ্যতে কাঠামোগত পরিবর্তন আরও আসবে বলে মনে করছেন কর্মকর্তারা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মৌসুমের শুরুতে জমজমাট দেশি লিচুর হাট, দামও ভালো পাওয়ায় সন্তুষ্ট বাগান মালিকরা। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। মৌসুমের শুরুতে জমজমাট যশোরে পাইকারি লিচুর হাট, উঠেছে আগাম জাতের দেশি লিচু। বৈরী আবহাওয়ায় ফলন কিছুটা কম হলেও দাম ভালো পাওয়ায় সন্তুষ্ট বাগান মালিকরা। যশোর প্রতিনিধি শিকদার খালিদের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব জামান। যশোরে ফলের সবচেয়ে বড় মোকাম বসুন্দিয়া, মনিহার সহ বিভিন্ন বাজারে প্রতিদিন বসছে লিচুর হাট। মৌসুমের শুরুতেই ক্রেতা বিক্রেতার হাক ডাকে জমে উঠেছে লিচুর বাজার। হাজরাপুলি, আঠি লিচু সহ বিভিন্ন জাতের লিচু উঠেছে এই হাটে। আড়তদাররা বলছেন হাটে লিচুর চাহিদা রয়েছে প্রচুর। বাজারের প্রকারভেদে প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে 2500 থেকে 5500 টাকা পর্যন্ত। যারা বেচতে আসছে তার লিচুর দাম পাচ্ছে অত্যাধিক, সর্বনিম্ন 2000 টাকা, সর্বোচ্চ 5300 টাকা পর্যন্ত গেছে আজকের বাজার পর্যন্ত। প্রতিদিন যশোর সদর উপজেলা, অভয়নগর, বাঘরপাড়া, নড়াইল ও মাগুরা থেকে গাছ মালিকরা ভ্যান, রিকশা ও গাড়িতে করে বাজারে লিচু নিয়ে আসছেন। ভালো দাম পেয়ে খুশি তারা। রোদের তাপমাত্রা নষ্ট হয়ে গেছে, তো সেখানে আমরা দামটা পাচ্ছি, আমরা সন্তুষ্ট, চাষিরা আমরা সন্তুষ্ট। এই অঞ্চলে লিচুর চাহিদা রয়েছে দেশজুড়ে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বগুড়া ও বরিশাল সহ দেশের বিভিন্ন জেলা যায় এখানকার লিচু। এখানকার মাল বহুত জায়গায় যায়, চিটাং যায়, ঢাকায় যায়, বরিশাল যায়, বেনাপোল, সাতক্ষীরা, ধাউডাঙ্গা, গোলারোয়া, নাভারণ, জিগরগাছা। বৈরী আবহাওয়ায় এবছর ফলন কম হলেও দাম ভালো পাওয়ায় বাগান মালিকরা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে অভিমত কৃষি কর্মকর্তাদের। গত বছরের তুলনায় এবছর একটু বৈরী আবহাওয়া থাকার কারণে লিচুর ধরন কিছুটা কম। তবে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদেরকে পরামর্শ দিয়ে আসছি যে এই যে ধরনটা আছে, এই ধরনটা যাতে গাছে টিকে থাকতে পারে তার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়ার দরকার আমরা কৃষকদের সেই পরামর্শ দিচ্ছি। যদিও ধরন কম আছে, তবে বেশ ভালো একটা দাম পাচ্ছে, এবং সেই দাম পাওয়াতে লিচুর ধরন কম হলেও সে কিন্তু তার লাভের জায়গাটা কিন্তু সে পুষিয়ে নিতে পারবে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী যশোরে এবার 625 হেক্টর জমিতে লিচুর আবাদ করা হয়েছে। রাজীব জামান, 21 টেলিভিশন। আড়িয়াল খাঁ নদের ভাঙন ঠেকাতে মাদারীপুরের শিবচরে নির্মিত হচ্ছে 6.5 কিলোমিটারের স্থায়ী বেড়িবাঁধ। নতুনভাবে জীবন সাজানোর স্বপ্ন দেখছে নদীপাড়ে 5 ইউনিয়নের লক্ষাধিক বাসিন্দা। বাঁধটিতে রক্ষা পাবে পদ্মা সেতু ঘিরে গড়ে ওঠা উন্নয়ন প্রকল্পগুলো। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশী রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। গত এক দশকে আড়িয়াল খাঁ নদের ভাঙনে বিলীন হয়েছে শিবচর উপজেলার শত শত ঘরবাড়ি, সরকারি বেসরকারি স্থাপনা, স্কুল, হাটবাজার। নিঃস্ব হয়েছে শত শত পরিবার। বর্ষায় পানি বাড়তে শুরু করলেই আতঙ্কে দিন কাটাতে হয় এ জনপদের মানুষকে। উপজেলার বহেরাতলা, শিরুয়াইল, নিখলি, দত্তপাড়া ও সন্ন্যাসীর চর ইউনিয়নকে রক্ষায় নৌবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে স্থায়ী বেড়িবাঁধ। 222 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ এরই মধ্যে শেষ হয়েছে 80%। আগামী বছরের জুনে নির্ধারিত মেয়াদের আগেই সব কাজ শেষে আশাবাদী ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ তো শেষের দিকে প্রায়,
আগামী 25 সালের মে মাসের মধ্যে ইনশাআল্লাহ সবটুকু কাজ শেষ হয়ে যাবে। নতুন এই বাঁধ ঘিরে নদী ভাঙনের ভয়াল স্মৃতি ভুলে নতুন করে বাঁচার স্বপ্নে উচ্ছ্বসিত লাখো বাসিন্দা। এই যে রাস্তা হচ্ছে, এদের উপর মানুষের হাইটে চলে সুবিধা পাবে, রাস্তা হইতেছে। এখন যে বেড়িবাঁধ হইতেছে, যাদের সম্পদ আছে তাদের খুব ভালো হবে, হ্যাঁ, কেন আর পরবর্তীতে আর ভাঙবে না। বেড়ি বানাইছে, কিছুদিন আগে বস্তা ফেলেছে, জিও ব্যাগ ফেলেছে। এই বাঁধার কারণে এখন আমাকে একটু সাহস হয়েছে। যথাযথ মান রক্ষা করে বাঁধটি নির্মাণে নদী ভাঙনে বাধাগ্রস্ত হবে না পদ্মা সেতু ঘিরে চলমান উন্নয়নযজ্ঞ। আশেপাশের যে এসব সরকারি সম্পত্তি আছে, ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি আছে, এগুলো রক্ষা পাবে। তাছাড়া এখানকার শিবচর যেহেতু আমাদের পদ্মা সেতুর একটা কানেক্টিভিটি হয়েছে আর কি, এখানে আস্তে আস্তে যে আমাদের ডেভেলপমেন্টগুলো হচ্ছে, মানুষের জীবনযাত্রার মান বেড়ে বিস্তীর্ণ জনপদে খুলবে সমৃদ্ধি ও সম্ভাবনার নতুন দুয়ার, বলছেন বিশেষজ্ঞরা। রত্নজামান, 21 টেলিভিশন। টি-20 বিশ্বকাপের জন্য 15 জনে বাংলাদেশ দল ঘোষণা করেছেন বিসিবির নির্বাচকরা। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে দলে আছেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা পেসার তাসকিন আহমেদও। তাকে সহ অধিনায়কের দায়িত্বে দেয়া হয়েছে। অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে দলে আরও আছেন লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম, তাহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ। টিম বাংলাদেশে জায়গা পাওয়া অন্যরা হলেন মাহমুদুল্লাহ, জাকের আলী, তানভীর ইসলাম, শেখ মাহিদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিম সাকিব। অতিরিক্ত খেলোয়াড় হিসাবে বিশ্বকাপে খেলতে যাচ্ছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন। জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচের আগে ইনজুরিতে পড়েছিলেন তাসকিন। সাইড স্ট্রেইনের সমস্যা থাকায় বিশ্বকাপ নিয়ে শঙ্কায় ছিলেন তিনি। তার ইনজুরি অবস্থা জানতে একদিন সময় লাগায় দল ঘোষণাও পিছিয়ে দেয় বিসিবি। তবে বিশ্বকাপের আগে ইউএসের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে বিশ্রামে থাকছেন তাসকিন। এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। দুদিনের সফরে ঢাকায় ডোনাল্ড ব্লু। ভিসা নীতি ও র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে আহ্বান জানাবে বাংলাদেশ। এমভি আবদুল্লাহ 23 নাবিককে চট্টগ্রাম বন্দরের সম্বর্ধনা বিকেলে, বাড়িতে ফিরছেন আজই। নৌ দুর্ঘটনার তদন্ত ও বিচারে দীর্ঘসূত্রতা। একমাত্র বিচারকের নৌ আদালতে ঝুলছে 5,000-এরও বেশি মামলা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।